অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস জননী দেবী। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়ব। উপন্যাসটির প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। রিসিভার রেখে দিয়েছিল রাত্রি, কিন্তু ততক্ষণ চিন্ময়ের মাথায় অন্য ভাবনা এসে গিয়েছে। অনেকবার প্রশ্ন করেও বৃদ্ধার পারিবারিক কোনো খবর সে পায়নি। যদি খবরের কাগজে এই ব্যাপার জানিয়ে একটা বিজ্ঞাপন দেয়, তাহলে কাজ হবে। চিন্ময় কাগজ কলম নিয়ে বসে গেল। প্রায় 40 বছর বৃন্দাবনবাসিনী এক বৃদ্ধার কোনো আত্মীয় না, হলো না। একটু ভেবে আবার লিখল, 36 বছরের বেশি বৃন্দাবনে আছেন এমন এক বাঙালি বিধবার কোনো আত্মীয় এই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করুন। মহিলা খাটো, গায়ের রং ফর্সা। কারো সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। নিজের মুসাবিদা নিজেরই পছন্দ হচ্ছিল না চিন্ময়ের। বৃন্দাবনবাসিনী এক বাঙালি বৃদ্ধা বিধবা অবস্থায় 36 বছর আগে সংসার ত্যাগ করেছিলেন। গায়ের রং ফর্সা, ছোটখাটো শরীর। কারো যদি এমন আত্মীয়ের কথা স্মরণ আসে, যোগাযোগ করুন। মনে হলো এইটা অনেক স্পষ্ট। এখন 3-4টে বাংলা কাগজে বিজ্ঞাপনটা যাওয়া দরকার। অবশ্যই বক্স নম্বর দিয়ে বিজ্ঞাপন। চিন্ময় অনাদি মণ্ডলকে টেলিফোন করল। ভদ্রলোক তো অবাক। হে, কি ব্যাপার? আপনি কবে ফিরলেন? গতকাল। শুনুন, একটা কলম আর কাগজ নিন। নিয়েছেন? হ্যাঁ, লিখুন। চিন্ময় বয়ানটা ধীরে ধীরে বলে গেল। সবকটা বাংলা কাগজে একটু আলাদা করে বিজ্ঞাপনটা আগামীকাল এবং পরশু ছাপবেন। যা খরচ হবে আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবেন। কি ব্যাপার বলুন তো? মাথা মুন্ডু তো কিছুই বুঝছি না। এখন বুঝবেন না। হো হো, নতুন উপন্যাসের জন্য কিছু মশলা তো? না, 1 পয়সাও দিতে হবে না আপনাকে। আমি আমার পয়সায় ছেপে দিচ্ছি, শুধু আপনি একটা কথা দিন। কি কথা? উপন্যাসটা আমিই ছাপবো। যদি লিখি তাহলে আপনাকে নিশ্চয়ই দেব। হেসে রিসিভার নামিয়ে রাখল চিন্ময়। পুজোর এখনো দেরি আছে। সাধারণত 25শে বৈশাখ থেকে লেখা শুরু করে সে। এখন একটা ধারাবাহিক চলছে দেশের সেরা সাপ্তাহিকে। এবছর পুজোয় 3টের বেশি লিখবে না ঠিক করেছিল। 2টো উপন্যাস আর একটা বড় গল্প। কিন্তু আরও 2টো কাগজের সঙ্গে তারা এতদিনের সম্পর্ক ফেলতে পারা যাচ্ছে না। উপন্যাস নয়, তাদের 2টো বড় গল্প দিতে হবে। এসব লেখার কোনো পরিকল্পনাই মাথায় নেই। অনাদি মণ্ডল নিশ্চয়ই ভাবছে তার পুজোর উপন্যাসের বিষয়বস্তু এমন কিছু হবে, কারণ সবাই তো জানে সে আবেগের মাথায় কোনো কাজ করে না। কেন যে তার সুনাম বা দুর্নাম, তা আজও রহস্যময়। সিগারেট ধরালো চিন্ময়। এখন ঘড়িতে 11:30। স্নানের আগে 2টো বিয়ার খাওয়ার ইচ্ছে মাঝে মাঝেই হয়। ফ্রিজে বিয়ার আছে। ধরণীদাকে হুকুম দিয়ে বিয়ার আনালো সে। জননী দেবীর কাছে তার এখন যাওয়ার প্রয়োজন নেই। অতএব আরাম করা যেতেই পারে। বিয়ারে চুমুক দিতে দিতে তার চোখে একটি মেয়ের শরীর ভেসে উঠল। খুব সুন্দর বা আকর্ষণীয় শরীর নয়, বাংলাদেশের আর 5টা সাধারণ মেয়ের আদল। গায়ের রং তার শ্যামলা, মুখখানা কিছুতেই স্পষ্ট হচ্ছে না। এই মেয়ে ধরা যাক কোনো মতে বিয়ে পাশ করেছে। আচ্ছা, এমন যদি পরিস্থিতি হয় মেয়েটিকে আগামীকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, সেক্ষেত্রে মেয়েটি কি করতে পারে? কোথায় যাবে? একটা চাকরি এবং থাকার জায়গা এক মুহূর্তে কলকাতায় চট করে পাওয়া অসম্ভব। ধরা যাক মেয়েটিরও এক প্রেমিক ছিল, সে বেকার। এখন মেয়েটিকে আশ্রয় দেবার সামর্থ্য নেই। এই মেয়ে কখনোই আত্মহত্যা করবে না, আত্মমর্যাদা খোয়াবে না, মাথা তুলে বেঁচে থাকবে। কিন্তু কিভাবে? এমন মেয়েকে নিয়ে এবারের পুজোর উপন্যাস লিখলে কেমন হয়? এতটা ভেবে সে কখনো কোনো লেখাই শুরু করেনি। খানিকটা নিয়মের ব্যতিক্রম হলো বটে, কিন্তু খারাপ লাগছে না। মুশকিল হলো মনে মনে মেয়েটির মুখ সে আঁকতে পারছে না। মুখ আঁকা না হলে চরিত্র তৈরি হবে না। এই সময় বাইরে থেকে কেউ বেল বাজালো। 1.5 বোতল বিয়ার হয়ে গিয়েছে, ঘড়িতে এখন 12:15। এমন সময় কারো আসার কথা নয়, আর সবাই তো জানে সে কলকাতায় নেই। ধরণীদার জন্য অপেক্ষা না করে চিন্ময় নিজেই এগিয়ে গেল দরজা খুলতে। ল্যাচ ঘুরিয়ে পাল্লা টানতেই সে অবাক হয়ে গেল। রাত্রি দাঁড়িয়ে আছে।
রাত্রির পরনে নীল শাড়ি, নীল ব্লাউজ, গাঢ় নীল নয়, শরতের আকাশী নীল। মাথার চুল কাঁধ পর্যন্ত। এটা আগে ছিল না। স্বাস্থ্য ঈষৎ ভারী কিন্তু বেমানান নয়। মুখে অভিজ্ঞতার ছাপ জমলেও লাবণ্য বেঁচে আছে। অবাক হচ্ছ? রাত্রির গলার স্বর টেলিফোনের চেয়েও নরম। হ্যাঁ, এসো। দরজা টেনে দিয়ে সে রাত্রিকে ড্রয়িং রুমের সোফা দেখিয়ে দিল হাত বাড়িয়ে। সেখানে বসল না রাত্রি। দেয়ালে ঝোলানো তপন ঘোষের আঁকা ছবি দুটো দেখল। ঘোড়া, খুব তেজি ভঙ্গি। ঘুরে দাঁড়িয়ে বলল, আমাকে দেখে তুমি কতখানি অবাক হচ্ছ? অনেকটা। কারণ? তোমাকে আর কখনো দেখবো আশা করিনি। রাত্রি মাথা নাড়ল। তারপর মাথা কাত করে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমার কথা তোমার কখনো মনে পড়তো? প্রথম প্রথম খুব পড়তো, তারপর যা হয়। আশ্চর্য। না, আশ্চর্য বলার মতো কিছু নয়। আমার মা যখন মারা গেলেন তখন অন্তত 1 বছর তাকে ভুলতে পারিনি। এখন তো সারাদিনে একবারও মনে পড়ে না। যাক, কেমন আছো বলো? হাতের নিভে আসা সিগারেট টেবিলের উপর রাখা সোনালি অ্যাশট্রেতে গুজে রাখলো চিন্ময়। তার আগে জানতে পারি তুমি কি করছিলে? বিয়ার খাচ্ছিলাম। খেয়ে স্নানে যেতাম। বিয়ার? তুমি মদ খাও? অল্প স্বল্প, ইচ্ছে হলে। তাহলে তো তোমার রসভঙ্গ করলাম। না, তোমার আপত্তি না থাকলে আমার সামনে বসতে পারো। বেশ, তোমার মদ খাওয়া দেখি। এসো, ও ঘরে যেতে হবে তোমাকে। চিন্ময় পাশের ঘরে এগিয়ে গেল। টেবিলের একপাশে বসে বিয়ারের গ্লাসটা টেনে নিল চিন্ময়। চুমুক দিয়ে জিজ্ঞাসা করল, তোমার কথা শুনে মনে হলো মদের ব্যাপারে তোমার আসক্তি নেই। না, নেই। ঘরে ঢুকে চারপাশে নজর বুলিয়ে রাত্রি উল্টো দিকের চেয়ারে বসল। তোমার বান্ধবীকে দেখছি না, তিনি কোথায়? ক্রমশ প্রকাশ্য। আগে তোমার খবর বলো। খুব সাধারণ গলায় জানতে চাইল চিন্ময়। রাত্রির ওর মুখের দিকে তাকালো। চিন্ময়, তুমি খুব পাল্টে গেছো। তাই? বিয়ারে চুমুক দিল সে। এটা কি আমার প্রশ্নের উত্তর? যাই বলো, তোমার ফোন পেয়ে অবাক হয়েছিলাম। তুমি এখানে আসবে তাও ভাবিনি। কত বছর হলো? 15? হ্যাঁ। আমার চেহারা কি খুব পাল্টেছে? রসিকতা করি। শেষ যখন দেখেছিলাম তখন তুমি পঞ্চমীর বিকেল, এখন অবশ্য অষ্টমীর দুপুর। চিন্ময় হাসল। যাক, তবু যে বলে ফেলনি দশমীর সকাল, এই আমার ভাগ্য। 15 বছরে তোমাকে কিন্তু আমি একটুও বিরক্ত করিনি। আমার ছায়া তোমার জীবনে যাতে কোনোভাবে না পড়ে এই কথা চেয়েছিলে। আশা করি স্বীকার করবে কথা রেখেছি। চিন্ময়। রাত্রির গলা ধরে গেল। চিন্ময় তাকালো না। এক চুমুকে গ্লাসের বিয়ার শেষ করলো। চিন্ময়, আমি তোমার কাছে ক্ষমা পাবো না? এখন এইসব কথা কেন? আমি আমি এখন একা। মানে? বুঝলাম না। ধীরেশ নেই। চিন্ময় চুপ করে রইল কিছুক্ষণ। নতুন করে বিয়ার ঢাললো গ্লাসে। কি হয়েছিল? প্লেন ক্রাশ। লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকো আসতে। তারপর? অনেক লড়াই করেছি চিন্ময়। ও বেঁচে থাকতে ছটফট করেছি, কিন্তু ও চলে যাওয়ার পর মনে হলো নিজের সম্মান রাখার জন্য আমার উচিত স্বাবলম্বী হওয়া। 2 বছর ধরে যখন সেই চেষ্টা করেছি তখন মনের পাড় ভাঙতে শুরু করেছিল। বারংবার তোমার কথা মনে পড়ত। সত্যি বলছি, আমেরিকায় যাওয়ার পর থেকেই তুমি আমাকে এত বেশি টানতে যে তোমাকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ভুলতে পারিনি। তাই আমার কাছে চলে এলে কেমন আছি দেখতে? না, আমি তোমার কিছুই জানতাম না। তুমি লিখছো, লেখক হিসেবে বিখ্যাত হয়েছ, এসব কথা সান ফ্রান্সিসকোতে বসে জানাও সম্ভব নয়। এবার দেশে এসে আনন্দবাজারে একটা বইয়ের বিজ্ঞাপনে তোমার ছবি দেখলাম। একটু মোটা হয়েছ। খুব অবাক এবং খুশি হয়ে খোঁজ খবর নিতেই তোমার এখানকার অবস্থা জানতে পারলাম। তুমি বিয়ে করনি তা তোমার সমস্ত ভক্তরাই জানে দেখছি। টেলিফোন নম্বর আর ঠিকানা পেতে অসুবিধে হলো না। এই আমার গল্প। চিন্ময়, তোমার কাছে না এসে আমার আর কোনো উপায় ছিল না।
আমার কোনো লেখায় যে তুমি নেই এটা তখন ফোনে বললে, কিসে জানলে? তোমার সমস্ত বই কিনে পড়েছি আমি টেলিফোন করার আগে। রাত্রি হাসল। আমি তোমার মনে একটুও দাগ কাটিনি চিন্ময়। খুব নির্লজ্জের মতো জিজ্ঞাসা করছি যদিও। মনের মাটির উপর সময়ের পলি পড়লে পলিটাই চোখে পড়ে। যাক, কিছু খাবে? আমি এখানে খেতে আসিনি চিন্ময়। তাহলে? তোমার বান্ধবীকে দেখতে এসেছি। চিন্ময় হাসল। দেখা হয়ে গেলে তো এক মুহূর্ত এখানে থাকবে না, তাই অন্য কথা বলো। তোমাকে দেখে আমার ভালো লাগছে। নেশার ঘরে বলছো? নেশা হবার মতো মদ কখনো খাই না আমি। রাত্রি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর জিজ্ঞাসা করলো, বিয়ে করনি কেন? বোকামি করতে চাইনি। বোকামি? সুন্দরী ভালো মেয়েকে তো বিয়ে করতে পারতে। সব মেয়েই এক, শুধু তাদের মুখগুলো আলাদা বলে পৃথকভাবে চেনা যায়। বিয়ে না করার পেছনে এটাই কি যুক্তি? 15 বছর আগে আমি ছিলাম এক বেকার তরুণ। কোনো মেয়ে আমাকে বিয়ে করার আগে নিজের ভবিষ্যৎ চিন্তা করত। 15 বছরের সিঁড়ি ভাঙতে গিয়ে টের পাইনি কোথায় পৌঁছেছি। কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে কিনা তাও জানতে চাইনি। কেন? তোমার তো মেয়ে ভক্ত প্রচুর, তাদের কেউ? ওঠো। মানে? যাকে দেখতে এসেছো তাকে দেখিয়ে দেই। হয়তো তিনি তোমার সঙ্গে কথা বলবেন না, দূর থেকেই দেখে চলে আসবে। কেন? এত অহংকার? অহংকার? তাও বলতে পারো। ও, আমি যাব না। চিন্ময় ডাকলো, ধরণীদা। ধরণীদা আসতে দেরি করলো না। চিন্ময় জিজ্ঞাসা করলো, তিনি কি করছেন? বসে আছেন। স্নান হয়ে গিয়েছে? না, কোনো কথা শুনছেন না। বারংবার বলছি স্নান করে নিন, খাবার দেব, তবুও কথা কানে নিচ্ছেন না। কি করব বুঝতেই পারছি না। আশ্চর্য, কথাগুলো আমাকে আগে বলবে তো। চিন্ময় ফাঁপড়ে পড়ল। বিয়ার খেয়ে জননী দেবীর সামনে যাওয়াটা খুব অন্যায় হবে। সে বলল, ঠিক আছে, তুমি একে নিয়ে যাও ওর ঘরে, যদি আলাপ করতে চান করিয়ে দেবে। ধরণীদা রাত্রিকে একবার দেখল। কি পরিচয় দেব? চিন্ময় মৃদু হাসল। ওর পরিচয় উনিই দেবেন। যাও রাত্রি। একটু অনিচ্ছা দেখিয়ে রাত্রি ধরণীদাকে অনুসরণ করল। বিয়ার শেষ হয়ে গেল চিন্ময়ের। দুটোর বেশি সে কখনো খায় না। এখন ঈষৎ মেজাজ এসেছে। এবার স্নান করে খাওয়া দাওয়া সেরে ঘন্টা দেড়েক ভাত ঘুম। ব্যাপারটা যদিও খুব অন্যায়, কিন্তু এটা সে রোজ করে না। ঘুমবার পর সন্ধ্যের আগে পর্যন্ত লেখা, কিন্তু রাত্রি থাকলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। তারপরে এসব ছাপিয়ে জননী দেবীর কথাটা মাথায় এলো। ভদ্রমহিলা হঠাৎ এমন আচরণ করছেন কেন? সকালে সে যখন কথা বলতে গিয়েছিল তখন তো বেশ সহযোগী মানসিকতা ছিল। চিন্ময় আবার একটা সিগারেট ধরালো। মিনিট খানেক পরে রাত্রি ফিরে এলো, মুখ গম্ভীর। উনি কে? জিজ্ঞাসা করনি? না, পেছন থেকে দেখলাম। আমার সঙ্গে এমন রসিকতার মানে কি? রসিকতা নয়, তুমি জিজ্ঞাসা করেছিলে একা আছি কিনা। আমি তার জবাবে বলেছি না, একজন মহিলাকে বৃন্দাবন থেকে এনেছি। ঠোঁট কামড়ালো রাত্রি। ইনি তোমার কেউ হন না? আগে কেউ হতেন না? আশ্চর্য। চিন্ময় হাসল। তুমি তো কিছুই খেলে না। আমি এবার স্নান করব রাত্রি। তুমি এত পাল্টে গিয়েছো চিন্ময়। কোন কথায় এই প্রশ্ন? তোমার মনে কি একটু আবেগ অবশিষ্ট নেই? আছে, নিশ্চয়ই আছে, কিন্তু এটাও সত্যি আমার স্নান করা দরকার। তুমি কলকাতায় কতদিন আছো আর? আমি জানি না। আমি যদি আসি তোমার কি আপত্তি হবে? না না, তুমি এলে কথা বললে আমার ভালো লাগে। এলাম। রাত্রি আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। সে অপরাহ্নে ঘুমের পর লিখতে বসে জননী দেবীর কথা মনে পড়ল। ধরণী তাকে ডাকলো চিন্ময়। উনি দুপুরে কিছু খেয়েছেন? দুটো মিষ্টি আর জল। মনে হচ্ছে শরীর খারাপ। কেন? মুখ চোখ যেন কিরকম। ধরণীদা জানালো। লেখার টেবিল ছেড়ে জননী দেবীর ঘরে চলে এলেন চিন্ময়। ঢোকার আগে একটু ভেবে নিল বিয়ারের গন্ধ এখনো শরীরে আছে কিনা। নিঃসন্দেহে পা বাড়ালো ভেতরে। জননী দেবী খাটে বসে নেই।
পাথর রাখা কাঠের আসনের সামনে মেঝেতে একটা কাপড় পেতে পাশ ফিরে শুয়ে আছেন। চিন্ময় কাছে গিয়ে ডাকল, মা, কিছু খাননি কেন? জননী দেবী কোনো জবাব দিলেন না। চিন্ময় জিজ্ঞাসা করল, এখানে এসে কি আপনার কোনো অসুবিধে হচ্ছে? মাথা নাড়লেন তিনি, না। তাহলে আপনি না খেয়ে থাকলে নিজেকে অপরাধী মনে করব। খাওয়ার ইচ্ছেটাই হচ্ছে না, গা বমি বমি লাগছে। এবার কাতর চোখে তাকালেন জননী দেবী। সেই চোখ লাল টকটকে। চিন্ময় চমকে উঠে কপালে হাত দিল। খসখসে চামড়ার নিচে যেন উনুন জ্বলছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি শুয়ে থাকুন। বৃন্দাবনে জ্বর টর হলে কি ওষুধ খেতেন? ট্যাবলেট, ক্যাপসুল বা পুরিয়া মনে আছে? বৃন্দাবনে আমার কখনো অসুখ করেনি, শুধু মনে সুখ ছিল না। চিন্ময় উঠে দাঁড়ালো। তারপর বাইরে বেরিয়ে এসে ধরণীদাকে ডাকল, শোনো, বুড়ো মানুষ অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি ওষুধ বেশি পছন্দ করে? হোমিওপ্যাথি, কবিরাজি এইসব। এ পাড়ায় কেউ হোমিওপ্যাথি করে বলে জানো? না তো, আগের পাড়ায় ছিল। দূর, আমার চেনা জানা বন্ধু বান্ধবরা কেউ হোমিওপ্যাথ নয়। কি যে করি, বিনা চিকিৎসায় তো আর ফেলে রাখা যায় না। চিন্ময় ঘরে ফিরে টেলিফোন নম্বর ঘোরালো। সুমন্ত সেন ডাক্তার ভালো, সম্পর্কও ভালো। সুমন্তকে মোটামুটি ব্যাপারটা বলল সে। ঘণ্টা খানেকের মধ্যে সুমন্ত এসে গেল। জননী দেবীর ঘরে ঢোকার আগে সুমন্তকে বলল, কিছু মনে করো না, জুতোটা খুলতে হবে, উনি খুব, বুঝতেই পারছ। সুমন্ত আপত্তি করল না। জননী দেবী একই ভঙ্গিতে শুয়েছিলেন। সুমন্ত যখন তাকে পরীক্ষা করছিল তখন একটুও আপত্তি করলেন না। দেখা হয়ে গেলে বাইরে এসে সুমন্ত বলল, কি মুশকিল হলো বলো তো? কেন? আরে কি চিকিৎসা করবো এর? শরীরে এক ফোঁটা রক্ত নেই, না খেয়ে অপুষ্টি এসে গিয়েছে, প্রেশার নেই বললেই চলে। বেঁচে আছেন কি করে কে জানে। ভদ্রমহিলা কে? আমার আত্মীয়া। ও, কি করা যায়? সুমন্ত ভাবছিল। কি হয়েছে ওর? বোঝা মুশকিল, বুকে পিঠে সর্দি বসেনি এই রক্ষে। সালফা বা মাইসিন সহ্য করতে পারবেন কিনা তাও বুঝতে পারছি না। তুমি একজন নামকরা ডাক্তার, যা হোক কিছু করো। শোনো, আমি কোনো রিস্ক নেব না, নার্সিংহোমে ভর্তি করবে। মাথা খারাপ, 1 ঘন্টাও টিকবে না। বেশ, একটা কাগজ দাও। খসখস করে প্রেসক্রিপশন লিখে দিয়ে গেল সুমন্ত, সেই সঙ্গে কি খাবেন তার তালিকা। ওষুধ বলতে খুব মোলায়েম জ্বরের ট্যাবলেট আর একটা সব মিলানো মিক্সচার, সঙ্গে ভিটামিন। পথ্যের মধ্যে ছানা আছে। ধরণীদাকে দিয়ে তখনই ওসব আনিয়ে নিল চিন্ময়। তারপর নিজে ঘরে ঢুকে জননী দেবীকে প্রায় জোর করেই নিয়ম করে খাওয়াতে লাগলো। রাত্রের দিকে দেখা গেল জ্বর কমছে। দীর্ঘকাল বাদে শরীর সামান্য ওষুধের স্পর্শ পেয়ে তাকে কাজে লাগাচ্ছে। রাত 10টার পর যেন নিঃশ্বাস নিতেই চিন্ময় বাড়ি থেকে বের হলো। পার্কিং লটে গাড়ি রাখা আছে। ড্রাইভার এখন ছুটিতে, তার ফিরতে দিন 3 বাকি। চিন্ময় বছর 2 আগে ক্লাব থেকে ড্রাইভিং শিখেছে, কিন্তু গাড়ি চালাতে মোটেই ইচ্ছে করে না তার। আজ সে গাড়ি বের করলো। ঢাকুরিয়া ব্রিজ পেরিয়ে মনে হলো কলকাতার ঘুমের সময় হয়েছে। কার বাড়িতে যাওয়া যায়? সুবিনয়? না, লোকটা বড্ড বকে। অসীমদের ওখানে গেলে প্রতি রাত্রে হেভি গ্যাঞ্জাম। শেষ পর্যন্ত লেক রোডে নন্দনের ফ্ল্যাটে পৌঁছে গেল সে। এখন ঘড়িতে মাত্র 10:30। নন্দন ব্যবসাদার, কিন্তু সাহিত্যিক শিল্পীদের সঙ্গে মিশতে ভালোবাসে। ওর বউ নন্দিতা খুব ভালো হোস্টেস। বেল দেওয়ার মিনিট খানেক বাদে নন্দিতাই দরজা খুলল। হোমা, আপনি? কি যে ভালো লাগছে আপনাকে দেখে, উফ। ভিতরে আসতে পারি? হ্যাঁ। হোমা, বাইরে দাঁড় করিয়ে রেখেছি, আসুন আসুন। কার মুখ দেখে যে উঠেছিলাম। অবশ্যই নন্দনের। কি করে দেখব? ও তো কলকাতায় নেই, কানপুরে গিয়েছে। নন্দিতার কথা শেষ হবার আগে চিন্ময় ওদের দেখতে পেল। 4 জন মহিলা মদ্যপান করছেন। নন্দিতাও ওদের সঙ্গ দিচ্ছিল। একজন মিসেস পাকরাশি বললেন, ও এইসব হচ্ছে?
ক্লাবে শুনলাম লেখক মশাই দিল্লি গিয়েছেন, আর রাত দুপুরে নন্দিতার বাড়িতে অভিসার। এসেছিলাম নন্দনের কাছে, জানতাম না ও কলকাতায় নেই। হোমা, তাতে কি হয়েছে, আমি তো আছি। বসুন আপনি। কি দেব, হুইস্কি? আজ রাতে আমি মদ্যপান করব না। সঙ্গে সঙ্গে চার মহিলা হেসে উঠলেন। হে ওর গায়ে। মিসেস সামন্ত বললেন, তবে অন্য কিছু পান করার মতলবে নাকি? তাই বলি, লেখক মশাইয়ের নাক তো আকাশে লেগে থাকে। তা ভাই নন্দিতা, তুমি ভাগ্যবতী। দূর, আপনারা বাজে বকছেন। সারাদিনে খুব বোর হয়েছিলাম, তাই ভাবলাম নন্দনের সঙ্গে একটু আড্ডা মারা যাক। চিন্ময় মাথা নাড়ল। চলি। ওদের কথা বলার সুযোগ না দিয়েই বেরিয়ে এলো সে। একটু গোলমাল হলো। কাল সকাল 10টার আগেই টালা টু টালিগঞ্জে বুলেটিন বেরিয়ে যাবে। এই চারজন মহিলাকে ভয় পায় না এমন মানুষ ক্লাবে খুব কম আছেন। নিত্যানন্দ মণ্ডল নামে এক সাংবাদিকের সঙ্গে মিসেস পাকরাশির প্রেম হয়েছিল। আবেগে কোনো এক নির্জনে নিত্যানন্দ তাকে চুম্বন করেছিল। সে বাড়ি ফিরতে স্ত্রী জিজ্ঞাসা করেছিল, কোথায় ছিলে? ছি, তোমার মুখ দেখতেও ঘেন্না করে। কারণ জিজ্ঞাসা করতেই ভদ্রমহিলা বলেছিলেন, একটু আগে মিসেস পাকরাশি টেলিফোনে বলেছেন নিত্যানন্দ ওর রুমাল নিয়ে গেছেন ভুল করে, ওটা যেন ফেরত পাঠিয়ে দেয়, কারণ রুমাল দিলে বিচ্ছেদ হয়ে যাওয়ার ভয় আছে। স্ত্রীর কথায় পকেটে হাত দিয়ে নিত্যানন্দ আবিষ্কার করে সত্যি সেখানে একটি মেয়েদের রুমাল রয়েছে। সেই থেকে বাড়িতে অশান্তির আগুন জ্বলছে। মিস্টার পাকরাশি অত্যন্ত গোবেচারা মানুষ। স্ত্রীর দ্বারা শাসিত হয়ে থাকাই তিনি পছন্দ করেন। সকালে চা খেয়ে জননী দেবীর ঘরে ঢুকল চিন্ময়। তিনি শুয়েছিলেন খাটে। মুখ দেখে বোঝা গেল জ্বর নেই। ধরণীদা যে চায়ের কাপ ডিশ দিয়ে গিয়েছে তা পড়ে রয়েছে একপাশে। চিন্ময় জিজ্ঞাসা করল, কেমন আছেন? মাথা নেড়ে ভালো বললেন জননী দেবী, বলে হাসলেন। চা খাননি কেন? বড্ড মিষ্টি। ও, কম মিষ্টি দিয়ে চা করে দিতে বলবেন তো। আপনি কেন লজ্জা পাচ্ছেন? আমি নিজে রান্না করব। বাহ, খুব ভালো কথা। আজকের দিনটা যাক। না, আমি এখন ভালো হয়ে গিয়েছি। বেশ, ধরণীদাকে বলে দিচ্ছি। মন ভালো হয়ে গেল। নিজের ঘরে ফিরে আসতেই 3টে কাগজ এলো। চিন্ময় দেখল সেই বিজ্ঞাপনটা সব কাগজেই বেরিয়েছে। অনাদি মণ্ডল এটা কি করেছে? বক্স নম্বরের বদলে নিজের টেলিফোন নম্বর দিয়েছে। তারপরেই মনে হলো ভালোই করেছে। যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আর দেরি হবে না। তারা যদি কলকাতার বাইরের মানুষ হন তাহলেই মুশকিল। দুপুরে ধরণীদা এসে বলল, আজ ও ঘরে ভাত, আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ হয়েছে। আর কিছু দাওনি? সব দিয়েছিলাম, বললেন ওতেই ওর হয়ে যাবে। ছানাটা বিকেলে দিয়ে দেবে। সেটা উনিই কেটে নেবেন। দুধ দিয়ে এসেছি। মাঝে মাঝে গিয়ে খোঁজ নেবে কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। সে আর বলতে হবে না, আজ আমার সঙ্গে বেশ কথা বলেছেন। সন্ধেবেলায় অনাদি মণ্ডল এলো। মোটা সোটা কালো চেহারার ধুতি পাঞ্জাবি পরা মানুষ। এসে বললেন, এই নিন, এখানে সব লিখে রেখেছি। কি এটা? 4টে টেলিফোন এসেছিল, তার বিবরণ। চিন্ময় কাগজটা নিল। প্রথম ভদ্রলোক জানিয়েছেন তার পিসিমা ওই সময়ে বৃন্দাবনে গিয়েছিলেন। 5 বছর আগে তাকে লেখা চিঠি ফেরত এসেছে। নিজের নামধাম জানিয়ে দিয়েছেন তিনি। দ্বিতীয়জন লিখেছেন 36 নয়, 20 বছর আগে তার দিদি বৃন্দাবনবাসিনী হয়ে সংযোগ ছিন্ন করেছেন। তৃতীয় জনেরও একই রকম বক্তব্য। চতুর্থ জনের বিবরণ পড়ে কপালে ভাঁজ ফেলল চিন্ময়। 38 বছর আগে নিহারিকা দেবী নামের এক বিধবাকে তার বাবা বৃন্দাবনে রেখে এসেছিলেন। তখন নিহারিকা দেবীর বয়স ছিল 40। বাবা বেঁচে থাকতে একমাত্র তিনিই মেয়ের খবর রাখতেন এবং টাকা পয়সা পাঠাতেন। তার মৃত্যুর পরে ভাইরা সংযোগ ছিন্ন করেছে। যিনি ফোন করেছেন তিনি 2বার বৃন্দাবনে গিয়ে যথেষ্ট খোঁজ করে নিহারিকা দেবীর কোনো সন্ধান পাননি। নিহারিকার উচ্চতা ছিল 5 ফুট, সুন্দরী, ফর্সা, মাথা ভর্তি কোকড়ানো চুল এবং বাঁ চিবুকে একটি তিল ছিল। বিজ্ঞাপনের মহিলার সঙ্গে যদি এই বর্ণনার মিল থাকে তাহলে অবিলম্বে তাকে যেন জানানো হয়। এখন নিহারিকা দেবীর সঠিক বয়স 78। চিন্ময় জিজ্ঞাসা করল, এর সঙ্গে কি আপনি ফোনে কথা বলেছেন? হ্যাঁ,
বুড়ো মানুষ, বললেন ৮৪ বছর বয়স, থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। একটু বসুন আপনি। চিন্ময় উঠে ভেতরে চলে গেল। জননী দেবী জানালা দিয়ে সন্ধ্যার আকাশ দেখছিলেন। একদিন পেটে ভাত পড়তেই চেহারা স্বাভাবিক হয়েছে। পায়ের শব্দে চোখ ফেরালেন। চিন্ময় বলল, শুধু সেদ্ধ ভাত খেলে চলবে না। আমি তো খুব তৃপ্তি করে খেলাম বাবা। তিনি হাসলেন। বাসনপত্রও আমাকে ধুতে দিল না ও। কোনোই যখন কাজ নেই। ওসব নিয়ে আপনি মাথা ঘামাবেন না। চিন্ময় ওর চিবুক লক্ষ্য করছিল। এত ভাঁজ পড়েছে যে তিল ছিল কিনা বুঝতেই পারা যাচ্ছে না। সে আন্দাজে ঢিল ছুড়ল। আরে, আপনার চিবুকে কি লেগেছে বাঁ দিকে? বৃদ্ধা হাত দিলেন। তারপর মনে পড়ে যেতে বললেন, হো, এখনো আছে নাকি? একসময় এখানে একটা তিল ছিল। আরো দু একটা কথা বলে চিন্ময় বেরিয়ে এলো। মনে মনে সে বেশ উত্তেজিত। অনাদি মণ্ডল বসেছিলেন। ধরণীদা এর মধ্যেই তাকে চা দিয়ে গেছে। চিন্ময় বলল, আমি এখনই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাব। আপনার কি প্রোগ্রাম? কিছু না। কেন? আপনি তাহলে আমার সঙ্গে চলুন। কোনো আপত্তি নেই, সঙ্গে গাড়ি আছে। কিন্তু যার কথা লেখা হয়েছে বিজ্ঞাপনে, তিনি কোথায়? সত্যি তেমন কারো সন্ধান পেয়েছেন, না পুরোটাই বানানো? আমার কল্পনা শক্তির উপর আস্থা কমে যাচ্ছে মনে হয়। হেসে ফেলল চিন্ময়। না না, আমি তখনই ভেবেছি পুরো ব্যাপারটা আপনি গল্প বের করার জন্য ফেঁদেছেন। দারুণ আইডিয়া। একেবারে যাকে বলে পাবলিকের পেটের ভেতর থেকে খবর টেনে বের করা। এ মশাই এদেশে আপনার আগে কেউ করেনি। বই যখন বের হবে তখন বিজ্ঞাপনের এই ব্যাপারটা উল্লেখ করতেই হবে। চোখ বন্ধ করলেন অনাদিবাবু। উনি চোখ বন্ধ করেই ভাবেন। হাজরার মোড় পেরিয়ে আদি গঙ্গার গায়ে পৌঁছে ডান দিকে ঘুরল ওরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুরনো আমলের রাস্তা। কাঠের গোলা, ইট বের করা বাড়ি, বেশ মিল আছে উত্তর কলকাতার সঙ্গে। অনাদিবাবু মাঝে মাঝে জানালা দিয়ে মুখ বের করে ঠিকানার হদিশ নিচ্ছিলেন। শেষ পর্যন্ত বাড়িটা পাওয়া গেল। রাস্তা থেকে একটা গলির মধ্যে, যেখানে গাড়ি ঢুকবে না। চিন্ময় আর অনাদিমণ্ডল গলিটার শেষ বাড়ির দরজায় কড়া নাড়ল। দরজা খুললেন এক মধ্যবয়সী ভদ্রলোক। পা থেকে মাথা পর্যন্ত দুজনকে দেখে জিজ্ঞাসা করলেন, কি চাই? এ বাড়িতে শীতাংশু দত্ত থাকেন? আপনারা? এবার অনাদিমণ্ডল জবাব দিলেন, আমরা কলেজ স্ট্রিট থেকে আসছি, বইয়ের ব্যবসা করি। ও, কিন্তু মেজ জ্যাঠার তো বইয়ের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। না না, একটু দরকার আছে ওর সঙ্গে। ও। ভদ্রলোক আবার সন্দেহের চোখে তাকালেন। তারপরে বললেন, আসুন আপনারা আমার সঙ্গে। উনি থাকেন ছাদের ঘরে। হুট করে অচেনা মানুষকে বাড়ির ভেতর দিয়ে পাঠানো উচিত নয়, বুঝতেই পারছেন। ভদ্রলোক হাঁটতে শুরু করলেন। পেছন পেছন যেতে যেতে অনাদিমণ্ডল জিজ্ঞাসা করলেন, উনি আপনার জ্যাঠামশাই? আগে হ্যাঁ, বাবারা ৩ ভাই ছিলেন। বড় জ্যাঠামশাই মারা গিয়েছেন ২৫ বছর আগে। মেজ জ্যাঠামশাই তো ৮৪-তে পড়েছেন। এখনো অবশ্য শক্ত। বিয়ে থা করেননি তো? মাঝপথে থেমে গেলেন ভদ্রলোক। ওই সিঁড়ি ধরে সোজা উপরে চলে যান। দোতলা পেরিয়ে ডান দিকের সিঁড়ি। বলে একটা দড়ি ধরে টানলেন। কোথাও ঘন্টা বাজল। ছাদের ঘরে দরজায় পর্দা ঝুলছে। চিন্ময় একটু ইতস্তত করে পর্দা সরালো। ভেতরে আসতে পারি? আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি কলেজ স্ট্রিট থেকে। জানালার ধারে চেয়ারে এক বৃদ্ধ বসেছিলেন। পরনে পরিষ্কার ধুতি আর ফতুয়া। টেবিল থেকে চশমা তুলে নিয়ে চোখে দিয়ে বললেন, আসুন, এখানে বসুন। সামনে দুটো চেয়ার খালি ছিল, চিন্ময়রা সেখানে বসল। অনাদিমণ্ডল বললেন, আজ সকালে আপনার টেলিফোন আমিই ধরেছিলাম। ইনি? নিজের পরিচয় প্রকাশ করতে চাইছিল না চিন্ময়। অনাদিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, বিজ্ঞাপনটা আমিই দিয়েছিলাম। ও, এই বিজ্ঞাপন আপনি কেন দিলেন? মার্জিত গলার স্বর। কদিন আগে বৃন্দাবনে গিয়েছিলাম। সেখানে হঠাৎ এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়। তিনি খুব কষ্টে আছেন। স্মৃতিও ঠিক কাজ করছে না। তাই ভাবলাম ওর আত্মীয় স্বজনদের যদি খবরটা দেয়া যায়, তাহলে শেষ বয়সে একটু আরাম পেতে পারেন। চিন্ময় বলল, তাই? আমি আজ সবকটা বাংলা কাগজে এই বিজ্ঞাপন পড়েছি। স্বার্থ না থাকলে কোনো মানুষ অকারণে এত খরচ করে না আজকাল। কি জানি,
ওকে দেখে আমার ভালো লেগেছিল, তাই হয়তো। দেখুন, বিজ্ঞাপনটা পড়ার পরে আমি একটু উত্তেজিত হয়েছিলাম, তাই টেলিফোন করেছি। পরে ভেবে দেখলাম অসম্ভব, নিহারিকা বেঁচে থাকতে পারে না। নিহারিকা দেবী আপনার কে হন? শীতাংশু দত্ত প্রশ্নটা শোনা মাত্র জানালা দিয়ে বাইরে তাকালেন। তারপর একটু অন্যরকম গলায় বললেন, পরিচয় দেবার মতো কোনো সম্পর্ক আমাদের ছিল না। যার সঙ্গে আপনার দেখা হয়েছিল তিনি কি নিজের নাম বলতে পেরেছেন? না, কিছুই মনে নেই তার। চিবুকে তিল ছিল? যদ্দূর মনে পড়ছে ছিল। সত্যি? ভেবে বলুন। হ্যাঁ। আশ্চর্য, নিহার বেঁচে আছে? আমি এত খুঁজেও ওকে বৃন্দাবনে পাইনি কেন? কোথায় গেলে ওকে পাওয়া যাবে বলুন তো? অনুনয়ের ভঙ্গি করলেন শীতাংশু। এই বয়সে আপনি ওখানে যেতে চান? হ্যাঁ, একাই যাব। ওদের তো কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। আপনারা কি নিচে বলেছেন কেন আমার কাছে এসেছেন? অনাদি মণ্ডল বললেন, না না, সেটা তো আপনি টেলিফোনে বলেই দিয়েছেন। চিন্ময় অনাদির দিকে তাকালো। এটা সে আগে শোনেনি। শীতাংশু বললেন, নিহারের কথা এরা কেউ জানে না। আমি আর জানাতেও চাই না। আপনি আমার প্রশ্নের জবাব দিন। চিন্ময় বলল, আমার সঙ্গে দেখা হয়েছিল যমুনার ধারে। ঠিকানা? বৃদ্ধ উত্তেজিত হয়ে উঠলেন। বলতে পারেননি। উফ! কপালে হাত দিলেন শীতাংশু। কিভাবে খুঁজবো তাহলে? আপনি ওকে কতদিন দেখেননি? ৩৮ বছর। তখন আমার বয়স ৪৪, ওর ৪০। আপনি কি ওকে ভালোবাসতেন? সাহস করে বলল চিন্ময়। উত্তরটা নীরবে মাথা নেড়ে দিলেন শীতাংশু। ওর বিয়ের আগে থেকেই আমরা পরস্পরকে চিনতাম। প্রায় জোর করেই ওর বিয়ে দেওয়া হয়েছিল। আমি আর বিয়ে থা করিনি। বিয়ের পর ও সংসার করলেও যে আমাকে ভুলতে পারেনি তার অনেক প্রমাণ পেয়েছিলাম। কিন্তু আমি ওদের সংসারে আমার ছায়া ফেলতে দেইনি। তারপর তারপর হঠাৎই ওর স্বামী মারা গেল। ২টি ছেলে মেয়ে হয়েছিল। তাদের নিয়ে নিহার ফিরে এলো বাপের বাড়িতে। আর সেই সময় আবার যোগাযোগ হলো আমার সঙ্গে। যাকে ভালোবাসি সে বিধবা হলেও আমার কিছু আসে যায়নি। বিয়ে আমি করতেই চেয়েছিলাম, কিন্তু নিহার মন স্থির করতে পারেনি। সবচেয়ে রেগে গেলেন ওর বাবা। ভাইয়েরা ক্ষিপ্ত হলো। আমার নামে নানান কুৎসা তৈরি করে ওকে শোনানো হলো। সেগুলো শুনেই বোধহয় ওর জেদ চেপে গেল আমাকে বিয়ে করতে। ভাইরা এবার ছেলে মেয়েকে বিষাক্ত করলেন ওর বিরুদ্ধে। নিজের মাকে চরিত্রহীনা বলে ভাবতে আরম্ভ করলো তারা। আর কাউকে না জানিয়ে একদিন চুপচাপ নিহারকে বৃন্দাবনে রেখে এলেন তার বাবা। নিহারকে বোঝানো হয়েছিল ৪০ বছরের বিধবার গোপাল ছাড়া আর কোনো দিকে মন দেওয়া অপরাধ। ভাবতে অবাক লাগে নিহার সেটা বিশ্বাসও করল। আপনাকে কি কোনো চিঠিপত্তর দেননি? না। যে তার পূর্বজীবনের কথা ভুলে যেতে চায় সে চিঠি দেবে কেন? আমি জানতাম নিহারের সামনে গেলে সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য এমন যে দেখাই পেলাম না। তবু আমি আরেকবার যাব। ওর দেখা পেতেই হবে। কিছু মনে করবেন না, দেখা পেলে কি করতে চান? আপনারা কি একসঙ্গে থাকতে পারবেন? জানি না, কিন্তু ওর সঙ্গে আগে কথা বলতে চাই। আচ্ছা, আর একটা কথা, ওর ভাই বেঁচে আছেন এখনো? আছে তো জানি। ঠিকানা বলতে পারেন? কেন? আমি তার সঙ্গেও কথা বলতে চাই। আপনি কি করেন? অনাদি মণ্ডল বোধহয় সুযোগ খুঁজছিলেন। বলে ফেললেন, ইনি একজন বিখ্যাত লেখক। ও, নিহারের ভাই থাকে তাদের পুরনো বাড়িতে, হরিশ মুখার্জি স্ট্রিটেই, কাছেই। অনাদি মণ্ডল ঠিকানা আর নাম লিখে নিলেন। এখন রাত প্রায় ৯টা। এই সময় কারো বাড়িতে পরিচয়হীন অবস্থায় যাওয়া শোভনীয় নয়। কিন্তু অনাদি মণ্ডল বললেন, হারে মশাই, গল্প দারুণ জমে উঠেছে, চোখ কান বুঝে যাওয়াই যাক। নিহারিকা দেবীর ভাইয়ের নাম হরিমাধব গুহ, উকিল। পাড়ায় নাম ডাক আছে। ৭৫-এর উপরেই বয়স। বাড়ির বাইরের ঘরে চেম্বার। একাই বসে ফাইল পড়ছিলেন। ঢোকামাত্র বললেন, মামলা করে ফেলেছেন না করবেন? মানে? অনাদি মণ্ডলও ঘাবড়ে গেলেন। অনেকে বাজে উকিলকে দিয়ে কেস করিয়ে যখন পস্তায় তখন এই শর্মার কাছে আসে। না না,
আমরা মামলা নিয়ে আসিনি। হো, তাহলে? বেশ বিরক্ত হলেন হরিমাধব বাবু। এবার চিন্ময় জিজ্ঞাসা করল, আমাদের একটু সাহায্য করতে পারেন? কিরকম? নিহারিকা দেবী কি আপনার দিদি? হঠাৎ মুখ কালো হয়ে গেল ভদ্রলোকের। সন্দেহের চোখে তাকালেন। কি ব্যাপার বলুন তো? এই নাম আপনারা জানলেন কোত্থেকে? সবই বলছি, আগে বলুন কথাটা সত্যি নাকি? দুর্ঘটনাক্রমে সত্যি। দুর্ঘটনাক্রমে সত্যি, কিন্তু ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছি। কেন? সেটা আপনাকে বলবো কেন? ও, তাহলে তো কোনো কথাই চলে না। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা কি বলুন তো? নিহারিকা দেবী বৃন্দাবনে আছেন। উনি যদি এখন আপনার কাছে ফিরে আসেন, তাহলে আপনি তাকে জায়গা দেবেন? অসম্ভব। ওরকম চরিত্রহীনা মেয়ে ছেলেকে ঢুকতেই দেব না। আপনি কিন্তু নিজের দিদিকে গালাগালি করছেন। দিদি? আমার কোনো দিদি নেই। শীতাংশু দত্তকে আপনি চেনেন? ওর নাম কি করে জানলেন? ডায়েরিতে পেয়েছি। কার ডায়েরি? নিহারিকা দেবীর। ওই শুয়োরটার জন্য আমাদের ফ্যামিলিতে কলঙ্ক লাগলো। বাবা যদি তখন দিদিকে বৃন্দাবনে না রেখে আসতেন, তাহলে কি যে হতো কে জানে। শীতাংশুবাবু কি করেছিলেন? হিন্দু ঘরের বিধবাকে, যার দুটো বাচ্চা আছে, তাকে লোভ দেখিয়ে বাড়ি থেকে বের করতে চেয়েছিল লম্পটটা। ওরা কি পরস্পরকে ভালোবাসতেন? ভালোবাসা? খেপেছেন? কিন্তু আপনাকে এসব বলছি কেন? আমরা নিহারিকা দেবীর আত্মীয়ের খোঁজ করছি। কেন? তিনি কি লটারি টিকিট পেয়েছেন? ব্যাপারটা সেরকমই। তাই? বলবেন তো এতক্ষণ। কত টাকা? অনেক। নিহারিকা দেবীর উত্তরাধিকারীদের সঙ্গে আমরা কথা বলছি। ওর 2 ছেলে মেয়ে আছে। তাদের ঠিকানা দিতে পারেন? মেয়ে আছে নিউ ইয়র্কে, বিরাট অবস্থা, মায়ের টাকার দরকার নেই। আর ছেলে মনে করে তার মা মারা গিয়েছে। সেটা ওর মুখেই শুনতে চাই। হরিমাধব ঠিকানাটা দিল, ফার্ন রোডের। দিয়ে বললেন, মুখে যাই বলি, এ কথা অস্বীকার করতে পারবো না যে আমরা এক মায়ের সন্তান। দিদির তেমন দোষ ছিল না, ওই শীতাংশুটাই বদমাস। তার জন্যই এমন হয়েছিল। ঠিক কি হয়েছিল? এসব কথা মুখে বলতে লজ্জা করে মশাই। দিদিকে ফুসলে নিয়ে শীতাংশু হাওড়া স্টেশন পর্যন্ত চলে গিয়েছিল। বাবা সেখান থেকে ধরে আনেন। কিভাবে যোগাযোগ হতো তাদের? বাবার দোষ। বাবা ছিলেন স্কুল মাস্টার, শীতাংশুর ছাত্র। সেই সুবাদে বাড়িতে আসা যাওয়া করত। দিদির বিয়ের পরেও আসতো। চিন্ময় এবার উঠল। আচ্ছা, চলি এখন। কিন্তু এই টাকাটার কি ব্যবস্থা হবে? হরিমাধব প্রশ্ন করা মাত্রই এক ভদ্রমহিলা বাইরে থেকে ঢুকলেন। পেছনে এক ভদ্রলোক। হরিমাধব তাদের বললেন, বড্ড দেরি করে ফিরলে বৌমা, আমার তো চিন্তা হয়। মহিলা চিন্ময়ের দিকে তাকালেন ভেতরে যেতে যেতে। সঙ্গে সঙ্গে তার চোখে মুখে অবাক হবার অভিব্যক্তি এলো। তিনি চটপট ঘুরে তার স্বামীকে চাপা গলায় কিছু বললেন। এবার স্বামী চিন্ময়ের দিকে তাকালেন। চিন্ময় বুঝল পরিচয় ফাঁস হতে চলেছে। সে অনাদিকে ইশারা করে বাইরে বেরিয়ে এলো। গাড়িতে উঠতে উঠতে শুনল গুহমশায়ের চেম্বারে হইচই পড়ে গেছে। সকালের চা দিতে এসে ধরণীদা বলল, আজ উনি খুব ভোরে উঠে স্নান সেরে নিয়েছেন। আমি চা করে দিয়েছি, সেটা খেয়েছেন। জ্বরের পরে এত তাড়াতাড়ি স্নান করা কি ঠিক হলো? শরীর চাইলে করবেন না কেন? আজ দুপুরে ভাত, ডাল সেদ্ধ আর একটা তরকারি রান্না করবেন। আমি বলেছি একটু বেশি করে রান্না করতে। কেন? কেমন রাঁধেন দেখতে হবে না? আমার খোঁজ করেছেন? হ্যাঁ, আমি বলেছি ঘুমাচ্ছেন। গাড়ি না নিয়ে ফাঁকা মিনিবাসে গড়িয়াহাটে নেমে হেঁটে চিন্ময় চলে এলো ফার্ন রোডে। সকাল বলেই চারধার বেশ ছিমছাম, শান্ত। ঠিকানা খুঁজে বের করতে অসুবিধে হলো না। 5 তলা বাড়ির 3 তলার ফ্ল্যাট। দরজার উপরে নাম লেখা রয়েছে স্বামী স্ত্রীর। কলিং বেলের বোতাম চাপ দেওয়া মাত্র দরজা খুলে গেল। বছর 42-43-এর এক মহিলা মুখ বের করে বিস্ময়ে যেন কি করবেন ভেবে পাচ্ছিলেন না। চিন্ময় ভদ্রলোকের নাম করতেই তিনি বিগলিত হয়ে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। আপনি যে এত সকালে আসবেন আমরা ভাবতেই পারিনি।
ও এখনই চলে আসবে, বাজারে গিয়েছে। ভেতরে আসুন প্লিজ। চিন্ময় অবাক হলো। আমি আসবো আপনারা জানতেন? হ্যাঁ। অনেকখানি মাথা দোলালেন মহিলা। কাল রাত্রেই মামাবাবু খবর দিয়েছিলেন। শুনে অবধি আমি স্থির থাকতে পারছি না। আপনি যে আমাদের বাড়িতে আসবেন আমি ভাবতেই পারিনি। উফ, কি যে আনন্দ হচ্ছে, কি বলবো। সোফায় বসে চারপাশে তাকিয়ে চিন্ময় বুঝল নিহারিকা দেবীর পুত্র ভালোই কাজকর্ম করেন। তার স্ত্রীর বয়স হলেও নিজের শরীরকে যথেষ্ট যত্নে রেখেছেন। সে হেসে বলল, আপনার বিয়ে হয়েছে কত বছর? অনেক দিন। অদ্ভুতভাবে হাসলেন মহিলা। আপনার শাশুড়ির সঙ্গে পরিচিত হবার সুযোগ পাননি? না, উনি তো অনেক আগেই সন্ন্যাসিনী হয়ে গেছেন। সন্ন্যাসিনী মানে সংসার ত্যাগ করে গিয়েছেন তো? উনি না থাকাতে আপনার কোনো অসুবিধে হচ্ছে? না তো, দেখুন শাশুড়ি মাথার উপর নেই, এতে যে কোনো বউই খুশি হয়। হুম। ওর কোনো ছবি আছে আপনাদের কাছে? না। কেন? দেখুন ঘরের ব্যাপার, আমি তো এখন এই বাড়িরই আলোচনা করতে ভালো লাগে না। আপনি বরং ওর কাছে শুনবেন। আমি কিন্তু আপনার ভীষণ ফ্যান, সব বই পড়ে ফেলেছি। আচ্ছা, আপনি বিয়ে করেননি কেন? সময় পাইনি। ইস, মোটেই বিশ্বাস করি না। এই সময় এক ভদ্রলোক বাজারের ব্যাগ হাতে দরজায় এলেন। 50-এর কাছে বয়স। ভদ্রমহিলা তাকে দেখা মাত্র উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এই যে দেখো, উনি এসেছেন। চিন্ময় উঠে দাঁড়িয়ে নমস্কার করতেই ভদ্রলোক বললেন, আরে ঠিক আছে, আপনি স্বনামধন্য মানুষ, এ বাড়িতে এসেছেন আমাদের সৌভাগ্য। বাজারের ব্যাগ নামিয়ে রেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? কাল মামা ফোন করেছিলেন। আপনি এসবের সঙ্গে কিভাবে জড়িত হলেন? বসুন। হয়ে গেলাম। চিন্ময় বসল। ভদ্রলোক স্ত্রীকে বললেন, একটু চা করো। ভদ্রমহিলা ভেতরে চলে গেলে চিন্ময় জিজ্ঞাসা করল, আপনার মাকে মনে পড়ে? হুম। গম্ভীর মুখে সামনে বসলেন ভদ্রলোক। 11 বছরের স্মৃতি মনে না থাকার কোনো কারণ নেই, যদিও ভুলে যেতে পারলেই আমি খুশি হতাম। কি ব্যাপার বলুন তো? আপনার মামাও এরকম কথা বলছিলেন ওর সম্পর্কে। আগে বলুন, আপনি কি উদ্দেশ্যে এসেছেন আমাদের কাছে? সবই নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, ওর টাকায় আমি মোটেও ইন্টারেস্টেড নই। দেখুন, আমরা 3 জন মানুষের নাম পেয়েছি। আপনি, আপনার মামা আর শীতাংশু দত্ত নামে এক অনাত্মীয় ভদ্রলোক। উত্তরাধিকারী হিসেবে আপনার দাবি সবার আগে। আপনি যদি না নিতে চান তাহলে সেটা লিখে দিতে হবে। আপনার মামাও মনে হলো অনাগ্রহী, রইলেন শীতাংশুবাবু। চিন্ময়কে কথা শেষ করতে না দিয়ে ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, না, খবরদার না। না কেন? ওই লোকটাই তো সব নষ্টের গোড়া। বুঝলাম না। ওর জন্যই দাদু বাধ্য হয়েছিলেন মাকে বৃন্দাবনে রেখে আসতে। তিনি নিজে দাঁড়িয়ে সেখানে মায়ের মাথা মুড়িয়ে দীক্ষার ব্যবস্থা করে ফিরে এসেছেন, এসবই ওই লোকটার হাত থেকে মাকে বাঁচাতে। কেন? এসব কথা আমার বলতে ভালো লাগছে না। তাহলে ওই টাকা? মা টাকাটা পেলেন কি করে? কপাল গুনে। হেসে বলল চিন্ময়, আপনারা তো খোঁজ খবর রাখতেন না। উনি কিভাবে বেঁচেছিলেন তাও জানতে চাননি কখনো। হ্যাঁ, জানার দরকার আছে বলেই মনে করিনি। এই সময় চায়ের ট্রে নিয়ে মহিলা ঘরে এলেন। যাই বলো, হাজার হোক তুমি ওর ছেলে, কবে কখন কি করেছিলেন তা কেন ধরে রাখছো? তুমি টাকাটা নিলে হয়তো ওর আত্মা শান্তি পাবে। ভদ্রলোক বারংবার হাতের মুঠো খুলছিলেন আর বন্ধ করছিলেন। প্লিজ, শীতাংশু দত্ত যেন ওই টাকা না পায়। মায়ের মন ভুলিয়েছিল লোকটা, মাকে নিয়ে পালাতে চেয়েছিল। উফ। চিন্ময় ভেবে পাচ্ছিল না আর কি বলা যায়। অভিনয় যে অবধি হয়েছে তার বেশি যাওয়া উচিত নয়, কিন্তু নিহারিকা দেবীর ছেলের কাছে ভাইয়ের কাছে পাওয়া খবরের অতিরিক্ত কিছুই পাওয়া যাচ্ছে না। চা নিল ওরা। চুমুক দিয়ে চিন্ময় জিজ্ঞাসা করলো, শীতাংশুবাবুর সঙ্গে ওর আলাপ হলো কি করে? মানে ব্যাপারটা কি বেশি বয়সে হয়েছিল? এবার মহিলা জবাব দিলেন, না না, শুনেছি ওর সঙ্গে বিয়ের কথাও হয়েছিল। কথা হয়নি। উনি বিয়ে করতে চেয়েছিলেন, দাদু রাজি হননি। মায়ের বিয়ে হয়ে গেলেও ওদের যোগাযোগ ছিল। বাবা মারা যাওয়ার পর আমি নিজের চোখে দুবার।
ভদ্রলোক মুখ নামিয়ে নিলেন। তখন বিধবা বিবাহ তো অসম্ভব ছিল না। আমরা 2 ভাই বোন যথেষ্ট বড়, সেই অবস্থায় ওই বয়সী মেয়ের বিয়ে হয়? চায়ের কাপ নামিয়ে রেখে চিন্ময় বলল, অনেক ধন্যবাদ। আপনার স্ত্রী বললেন ওর কোনো ছবি আপনার কাছে নেই, খুঁজলেও কি পাওয়া যাবে না? ভদ্রলোক সামান্য ভাবলেন। একটা গ্রুপ ছবি আছে, দেবেন? ভদ্রলোক উঠে ভেতরে যেতেই মহিলা বললেন, আবার কবে দেখা পাবো? দেখি। না না, প্লিজ আরেকদিন আসুন, সেদিন এসব কথা হবে না কিন্তু। আপনাদের ছেলে মেয়ে? এক ছেলে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়ে। সকালে ও অফিসে বেরিয়ে গেলে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি একদম বেকার। কবে আসছেন? আসবো একদিন। আপনি তো যোধপুর পার্কে থাকেন, তাই না? ওই কাছেই। চিন্ময় ভদ্রলোককে ফিরতে দেখে উঠে দাঁড়ালো। লাল হয়ে আসা পোস্টকার্ড সাইজের একটা গ্রুপ ফটো। পরিবারের অনেকের সঙ্গে 2টি কিশোর এবং বালিকা আছে। একটু ঝাপসা, কিন্তু বোঝা যায়। একটু লক্ষ্য করতেই নীহারিকা দেবীকে চিনতে পারল সে। সুন্দরী খাটো চেহারার ওই মহিলার সঙ্গে জননী দেবীর কোনো মিল নেই, কিন্তু চিবুকের তিলটা স্পষ্ট। ছবি ফিরিয়ে দিল সে। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে? এখনই বলতে পারছি না, আমি আপনাদের সমস্ত কথাবার্তা ওকে লিখে জানাবো। ওকে মানে? নীহারিকা দেবীকে। সে কি, উনি তো মারা গিয়েছেন। চমকে উঠলেন ভদ্রলোক। আমি কিন্তু আপনাদের কখনো বলিনি উনি মারা গিয়েছেন। আচ্ছা, চলি। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জননী দেবী এর 2য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।